রাষ্ট্রপতি পদের জন্য ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার পরেই খালি হয়ে গেল এলজিআরডি মিনিস্ট্রি, অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োগ করা হলো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবকে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সরানো হলো, তখন আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদটা খালি হয়ে গেল। সেখানে নিয়োগ দেওয়া হলো শহীদউদ্দিন এনিকে। এই যে মন্ত্রণালয় পরিবর্তন, আমাকে অনেকেই প্রশ্ন করছে সেটাকে আমি কিভাবে দেখছি। তা আমি বললাম যে আমি কিভাবে দেখছি সেই দেখায় কি আসে যায়, কারণ আপনার একটা মূল্যায়ন জানতে চাই। এটা কি কাউকে ছোট করা হইলো কিনা, বড় করা হইলো কিনা, বা কারোর আস্থার সংকট দেখা গেল কিনা, এই সমস্ত কথাগুলো তারা প্রশ্ন করে। তা আমি বললাম যে দেখেন, এক কথায় যদি আমি বলি, আমার কাছে মনে হয় যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ওই একই সময়ে উনি পার্লামেন্টের দায়িত্ব পালন করছেন। পার্লামেন্টে উনি ছিলেন স্পোকসম্যান, বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয়ে উনি কথা বলতেন। অর্থাৎ উনি প্রমাণ করেছেন যে উনি অনেক বিষয়ই চৌকস। এখন আসা যাক স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সাকসেস কতটুকু। সাকসেস কতখানি এটা একেবারে বলার মতো অবস্থা এই কারণে হয় নাই যে উনি যেহেতু শুধুই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত ছিলেন না, উনি অনেক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, অনেক বিষয়ে উনি দায়িত্ব পালন করছেন, ফলে হয়তো সঠিকভাবে একাগ্রচিত্ত এটা করতে পারেননি। তাই বলে ব্যর্থ বলবো এই মুহূর্তে সেটা আমি বলছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে পরিবর্তনটা কেমন হলো। কেউ কেউ বলছেন যে সালাউদ্দিন সাহেবকে এখান থেকে সরাই দেওয়ার মানে হচ্ছেই যে তার ডিমোশন হলো, অনেকে বলতে চান। আমি ব্যক্তিগতভাবে এটাকে ডিমোশন বলতে চাই না, কারণ আমি ব্যক্তিগতভাবে সালাউদ্দিন সাহেবের সাথে আমার যোগাযোগ নাই। বাট উনি একজন বিসিএস ক্যাডার অফিসার, উনি একজন চৌকস ব্যক্তি, এবং উনি প্রতিমন্ত্রী ছিলেন, উনি আগেও এমপি হয়েছেন, এবং উনি এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছিলেন। সেই হিসাবে কোনো সন্দেহ নাই যে উনি অত্যন্ত চৌকস একজন ব্যক্তি। এখন এখান থেকে সরাইয়ে যদি ওনাকে এলজিআরডি মিনিস্ট্রি দেন, সেটার মূল্যায়ন যদি আমি করি, তাহলে কি দাঁড়ায়? এলজিআরডি মন্ত্রণালয় এমন একটা মন্ত্রণালয়, সারা বাংলাদেশে গ্রাস রুট লেভেল পর্যন্ত, অর্থাৎ ইউনিয়ন পর্যন্ত পৌঁছানোর একটা সুযোগ এই মন্ত্রণালয়ের মাধ্যমে রাজনৈতিকভাবে। কেননা উনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী, যাই বলি না কেন। তা সেক্ষেত্রে কি হয়, তার দলের লোকজনকে সারা দেশে নেটওয়ার্ক তৈরির জন্য সহায়ক, এবং উনি এতদিনে প্রমাণ করেছেন যে হ্যাঁ, উনি এটার জন্য কোয়ালিফাইড। তা সেই বিবেচনায় যদি নেই, তাহলে নিঃসন্দেহে ওনার দলের ভিতরে যে ভাবমূর্তি, এবং উনি অনেকেই ধারণা করছেন ইন অ্যাবসেন্স অফ তারেক জিয়া উনি অনেক বড় বড় দায়িত্ব পালন করবেন, এরকম কথাও আছে বা আমরা দেখছি এরকম বিষয়গুলো চলমান। তা সেক্ষেত্রে পার্টির নেতৃত্ব দেওয়ার জন্য এই মন্ত্রণালয়টা একটা ভালো জায়গা। পাশাপাশি সাধারণত এলজিআরডি মন্ত্রী যারা থাকেন, মন্ত্রী যারা হন, তারাই সাধারণত পার্টির মহাসচিব হন। যদিও আপাতত শোনা যাচ্ছে যে ভারপ্রাপ্ত মহাসচিব আছেন রিজভী সাহেব, কিন্তু যেহেতু এলজিআরডি মন্ত্রী তাকে বানানো হয়েছে সালাউদ্দিন সাহেবকে, সো দেয়ার ইজ এভরি পসিবিলিটি যে হয়তো লং রানে সে হতেও পারেন মহাসচিব। ওই ভবিষ্যৎবাণী এখন করা যাচ্ছে না, কিন্তু একটা হোপ আছে। সেই বিবেচনায় গেলে আমার কাছে মনে হয় যে পার্টিতে তার কর্মকাণ্ড ব্যাপকতা লাভ করার জন্য বা প্রচার করার জন্য, পার্টি কি করার জন্য, আমার কাছে মনে হয় এটা একটা ভালো প্রমোশন ওনার হয়েছে। বাকিটা আমি জানি না, এটা সালাউদ্দিন সাহেব ব্যক্তিগতভাবে কি ভাবেন তার বিষয়ে। এবার আসি শহীদউদ্দিন চৌধুরী এনির ব্যাপার। উনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন। ইনফ্যাক্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় একটা থ্যাঙ্কলেস মন্ত্রণালয়, কারণ এখান থেকে সুনাম নিয়ে বের হওয়া খুব কঠিন। এখানে পুলিশের কাজ আছে, গ্রেপ্তার করা হয়, ছাড়া হয়, নানান ধরনের ঘটনা। সেক্ষেত্রে কাকে গ্রেপ্তার করলো, কাকে ছাড়লো না, এতে দলীয় ভাবমূর্তি অনেক সময় ক্ষুণ্ণ হয়। যেমন দলীয় কাউকে গ্রেপ্তার করলো, দেখা গেল এমন একটা তদবির আসলো যে তাকে ছাড়া যাচ্ছে না দলীয় হওয়া সত্ত্বেও। সেক্ষেত্রে দলীয় লোক হওয়া সত্ত্বেও শহীদউদ্দিন চৌধুরী সাহেব একসময় মানুষের ক্ষুদ্র প্রতিক্রিয়া তার প্রতি হইতে পারে, কিংবা তার প্রতি অসন্তুষ্ট হতে পারে। সেটা এই না যে উনি অযোগ্য। শহীদউদ্দিন চৌধুরী এনি আমার জানা মতে উনি একটা ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন, এবং উনি যতটুকু আমার মনে পড়ে কোনো একটা বোর্ডে উনি স্ট্যান্ড করেছিলেন। সেই হিসাবে উনি মেধাবী ছাত্র, কোনো সন্দেহ নাই। প্লাস
উনি ছাত্র দলের সভাপতি ছিলেন অনেক দিন। তো ছাত্র দলের সভাপতি থাকার মানে কি, উনি যতই, আমি জানি না ঠিক কত বছর, 2, 4, 5, 7 বছর থেকে থাকলে যখন ছাত্র দলের সভাপতি, তখন নতুন যারা ছাত্র দলে ঢুকেছে এরকম একটা বিশাল ছাত্র দলের গ্রুপ উনি দেখে আসছেন। আবার ওই সময় যারা উপর দিকের ছাত্র দলের যারা ছিল তাদেরকে উনি দেখেছেন। সেই হিসাবে কি হয় যে ছাত্র দলের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তার মতো লোকের একটু দরকার আছে। এই কারণে সাধারণত ক্ষমতাসীন দল যখন ক্ষমতায় থাকে, ক্ষমতাসীন যারা হন, তাদের নিজস্ব দলের মধ্যেও অনেক সময় কোন্দল তৈরি হয়, এবং সেই সমস্ত জায়গাগুলোতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও পুলিশ তখন একটা স্টেপ নিতে দ্বিধাদ্বন্দ্ব করে। কেন দ্বিধাদ্বন্দ্ব করে? দুই দলই তো সরকারি দলের। ঠিক তখন একটা ভালো ভূমিকা রাখার জন্য এই সজীব চৌধুরী এনি ভালো পারবেন বলে আমার কাছে মনে হয়। এই কারণে যেহেতু সে ছাত্র দলের সভাপতি ছিলেন, 1 নম্বর সে ছাত্র দলের সভাপতি থাকায় কি হবে, ওই জেনারেশনটাতে নিচে নেন, ছাত্র দল যারা করে তাদের সাথে তার একটা সম্পর্ক বা জানাশোনা তাদের আছে, এবং তাদের পালসও বোঝেন, এটাও তাকে সহায়ক হবে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে গিয়ে অনেকগুলো দপ্তর, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিজিবি, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ, র্যাব, ইভেন এনএসআই তার অধীনে, পাসপোর্ট তার অধীনে, এয়ারপোর্ট তার অধীনে, সমস্ত ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট সবই তার অধীনে। সুতরাং তার পেরিফেরিটা অনেক বড়, এবং এই সমস্ত জায়গায় বড় বড় রাঘব বলের কাজও আছে, কর্পোরেটরাও কাজ করে, নানান ধরনের কাজ করে। সেখানে উনি কতটা পারবেন কি পারবেন না সেটা হয়তো সময় বলে দেবে। কিন্তু এই মুহূর্তে ছাত্র দলের সাবেক সভাপতি হিসাবে যদি বিবেচনায় নিয়ে থাকে, সেটাও আমার কাছে মনে হয় টু সাম এক্সটেন্ট ভালো হয়েছে। এখন পুরো সরকার কেমন সেই আলোচনায় আমি যাচ্ছি না, আমি বলছি এই মুহূর্তে এই সরকারের যে এই পরিবর্তনটা, মন্ত্রণালয়ের পরিবর্তনটা আমি একটু পজিটিভ দেখছি। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমার কাছে মনে হয় এই মুহূর্তে এই মন্ত্রণালয় বদল বা পুনর্বন্টন এই দুইজনের মধ্যে যেটা করলেন, এটা আমার কাছে মনে হয় ভালো সিদ্ধান্ত হয়েছে। তারপরে বাকিটা তাদের ব্যক্তিগত দক্ষতা এবং তারেক রহমান সাহেবের সাথে তারা পরামর্শ করে কীভাবে করেন সেটা দেখার বিষয়। কিন্তু আমার কাছে মনে হয় পরিবর্তনটা ভালো হয়েছে। আবার অনেকেই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে একটু বিক্ষুব্ধ ছিল, সেদিক থেকে বিবেচনা নিলেও পরিবর্তনটা দরকার ছিল। তবে আমি মনে করি এই পরিবর্তনে সালাউদ্দিন আহমেদ সাহেব ওনার হয়তো একটা আরো সামনের দিকে আগানোর, অর্থাৎ পার্টির ভিতরে তার হয়তো অবস্থানটা একটা আরো বড় পরিসরে দেখা যাবে বলে মনে হয়, যেহেতু এলজিআরডি মিনিস্টার। আমি সম্পর্ক রাখতে চাই। দেখেন, সম্পর্ক দুই ধরনের ভাই। একটা হলো ভারতের সবই খারাপ, ভারতে খারাপ, ভারতে অনেক কিছু খারাপ, অনেক কিছু খারাপ তো আমাদেরও থাকতে পারে, এটা দ্বিপাক্ষিক ব্যাপার। তো এখন আপনি বলতেছেন এখানে বৈশা যে তোমাদের 7 সিস্টারে যারা নাকি বিদ্রোহী আছে তাদেরকে আমরা জায়গা দিব, তো এটা বলে কি আপনি ভালো কিছু প্রমাণ করলেন না তো? তো এটা তো আমাদের বুঝতে, আমরা কি এটা পারি? একটা স্বাধীন সার্বভৌম দেশের ভেতরে হাত দিতে পারি না তো। এই কাজটা ভারত 15 বছর ধরে করছে। আমাদের এখানে ইলেকশন হচ্ছে না, ভারত তো ইলেকশনের মানে যারা ইলেকশন না করে ক্ষমতা ছিল ওদেরকে সাপোর্ট দিছে, বলছে এটা নাকি তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এবং তাদেরকে ওটা তো আমাদের জন্য ভালো লাগে নাই। তো এখন সেই জিনিসটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে আমাদের বর্তমানে একটা গণতান্ত্রিক সরকার আসছে। হয়তো তাদের পছন্দের সরকারের পতনের কারণে ইউনূস সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা খারাপ ছিল, খুবই খারাপ ছিল। তারা সেই খারাপ সম্পর্ক এখন কন্টিনিউ করতে চায় না। এখন ইউনূসের সঙ্গে তার কি সম্পর্ক ছিল এটা তো আর বর্তমান সরকারের দেখার ব্যাপার না। বর্তমান সরকার হলো তারা চিন্তা করবে যে ভারতের সঙ্গে কি সম্পর্ক রাখলে আমার লাভ হবে। ভারতের লাভ কিন্তু ইম্পর্টেন্ট, আমার কাছে হলো আমার দেশের স্বার্থ। তো সেই ক্ষেত্রে এই সম্পর্কটা তৈরি করার জন্য কি করতে হবে? আলোচনাই একমাত্র পথ, এবং সে আলোচনা ওই মানে আপনার রাষ্ট্রদূত পর্যায়ে আলোচনা না, কিন্তু আমরা সরকার প্রধান পর্যায়ে আলোচনা। আমরা এর আগে দেখেছি যে মানে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক হয় পিপল টু পিপল, কিন্তু ভারত বাংলাদেশে একটি দলের সঙ্গে সম্পর্ক গড়েছে। সেই কারণে হয়তো 5 আগস্টের পরে বাংলাদেশের সাথে ভারতের তিক্ততা বেড়েছে। কিন্তু এখন যেহেতু গণতান্ত্রিক সরকার আসছে, তাদের কূটনীতির কি কোনো পরিবর্তন? আমি বলি আপনাকে, সম্পর্ক পিপল টু পিপল হয় না, সম্পর্ক হয় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। হ্যাঁ, এটাই সম্পর্ক হয়, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। একই পিপল আমাদের এখানে। এই দেশের সঙ্গে শেখ হাসিনা এক ধরনের, এই ভারতের সঙ্গে শেখ হাসিনা এক ধরনের সম্পর্ক ছিল, ভারতের সঙ্গে শেখ মুজিবের এক ধরনের সম্পর্ক ছিল, ভারতের সঙ্গে জিয়াউর রহমানের এক ধরনের সম্পর্ক ছিল না? জিয়াউর রহমান যে কদিনই থাকুক ক্ষমতায়,
উনি তো কিছুদিন ক্ষমতায় ছিলেন, উনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার সঙ্গে ভারতের সম্পর্ক ছিল এক ধরনের। আজকে জিয়াউর রহমানের যে দল, সেই দলের সঙ্গে সম্পর্ক হওয়ার প্রশ্ন হচ্ছে। হাসিনার সঙ্গে যেমন সম্পর্ক ছিল, খালেদা জিয়ার সঙ্গে সম্পর্ক ছিল। খালেদা জিয়ার সময় কি ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ অবস্থা ছিল? তা তো ছিল না রে ভাই। তো এক একটা গভর্নমেন্টের পলিসি অনুযায়ী সম্পর্কটা চেঞ্জ হয়। তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সম্পর্ক ছিল, আমরা অবশ্যই ভাববো না যে এই বর্তমান নির্বাচিত, ভারত তো বলছে যে ডিউলি ইলেক্টেড গভর্নমেন্ট, এই ইলেক্টেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ভারত বলতেছে যে গভর্নমেন্টকে তারা এইভাবে ডিফাইন করছে, তার সঙ্গে সম্পর্ক তো ইউনিট সরকারের মতো সম্পর্ক হবে না। তারা তো ইউনিট সরকারকে ওইভাবে রিকগনাইজ করতো না। জি মোশাররফ ভাই, সরকার ভারতকে আসলে কিভাবে ডিল করছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সমালোচক। আসলে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। আমরা মনে করি আমাদের সাথে যে কোনো দেশের সম্পর্ক হবে মর্যাদা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, এটা আমরা কিন্তু প্রত্যাশা করি। কিন্তু কেউ যদি আমাদেরকে প্রজা মনে করে, কেউ যদি আমাদের দেশে ইন্টারফেয়ার করে, সেটা তো আমাদের কাছে স্বাধীন দেশ হিসেবে কোনোভাবে কাম্য হতে পারে না। যার জন্য আপনি দেখবেন ভারত আওয়ামী লীগের 15 বছর টিকিয়ে থাকার পিছনে তাদের একটা বিরাট ভূমিকা ছিল, এবং তারা নগ্নভাবে একটা দেশে এসে যেভাবে হস্তক্ষেপ করেছে, সুজাতা সিং এর কথা আমরা জানি, কিভাবে 14 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের জন্য সেটা বাংলাদেশে ছুটে এসেছিল। 18 নির্বাচনে সবাই রাত্রে হয়েছে, একমাত্র ভারত আর ভুটান বলেছে যে না, রাত্রে হয়নি। এই সম্পর্কগুলিতে আসলে চাই না। আর একই সম্পর্ক সবসময় চলবে এটাও প্রত্যাশা করা যায় না। কারণ একটা কথা কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত যে আপনি সব পারবেন, প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবেন। তো সুতরাং ভারত আমাদের প্রতিবেশী এবং বিশাল প্রায় 4000 কিলোমিটার তাদের সাথে আমাদের সীমান্ত। সুতরাং আমরা মনে করি মর্যাদা এবং বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, এর ভিত্তিতে সম্পর্ক হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের স্বার্থকে সম্বন্ধে রেখে আমাদের কাজগুলি করতে হবে। আপনি দেখেন, আমি ওই যে কথাটি আমাদের কামাল ভাই বলেছে যে তাদের যে পছন্দের সরকার চলে গেছে, তারপর তাদের রিয়াকশনটা কত প্রতিবেশী সুলভ হয় না, খুব নেগেটিভ তারা কিছু কিছু ক্ষেত্রে রিয়াকশনটা দিয়েছে। এবং বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু তারা নানাভাবে চেষ্টা করেছিলেন, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয়নি। যার কারণে আমার হয়তো ভারতের একটা উপলব্ধি যে বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো হওয়া প্রয়োজন। এই ভারতের পাশাপাশি আমরা দেখলাম যে আমেরিকা, চীন, তারপরে হচ্ছে রাশিয়া, এই যে সুপার পাওয়ার দেশগুলো, এবং বলা হচ্ছে যে ভূ রাজনীতির একটা খেলা চলছে বাংলাদেশকে ঘিরে, সেটিতে বাংলাদেশ কিভাবে পার্ট হবে? না, এখানে তো বাংলাদেশকে আমাদের তো সবার সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, নিজেকে কারোর কাছে বিক্রি করে দেওয়া যাবে না, যাতে আমাদের স্বার্থটা সংরক্ষণ করে আমরা করতে পারি। আজকে দেখেন, যদি শেখ হাসিনা, আপনি একটু চিন্তা করেন হাইপোথেটিক্যালি, যদি শেখ হাসিনার এই ব্রিক্স সম্মেলনে দাওয়াত করতেন, উনি তো আগে গিয়ে বসে থাকতেন, আগে গিয়ে কিন্তু যে বসে থাকতেন। কিন্তু আপনি দেখবেন যে একটা স্বাধীন দেশের একটা নির্বাচিত সরকার সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। কারণ আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছে আমার সাথে বৈঠক হলে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে হতে পারে। আজকে দেখেন, ভারত কিন্তু তাকে আমন্ত্রণ জানিয়েছে দ্বিপাক্ষিক সম্মেলনের জন্য। আমি মনে করি এইটাই একটা রাষ্ট্রের প্রতি একটা সম্মান দেখানো। তো ভারত যদি উপলব্ধি করে যে না, বাংলাদেশের সাথে মর্যাদার ভিত্তিতে একটা সম্পর্ক তৈরি হবে, আমি মনে করি সেটাকে স্বাগত জানানো। জি হ্যাঁ, মোশাররফ ভাই, ভারতকে ডিল করার ক্ষেত্রে সরকার কি আসলে সঠিক পথে আছে কিনা? ইয়েস, ও সরি, মানান ভাই, আব্দুল মানান ভাই। হ্যাঁ, না ঠিক আছে, থ্যাংক ইউ। আর সবাইকে ধন্যবাদ জানাই, সবাই তো রাইটলি বলছেন। দেখেন, বাংলাদেশের বর্তমান প্রজন্ম যারা আছে, বিশেষ করে গত 15-17 বছর যারা বাংলাদেশ, যাদের বুঝার বয়স হয়েছে বা ভোটার হয়েছে 15-17 বছর, অর্থাৎ এখন থেকে 18 থেকে যারা 35-40 বছর বয়স, তারা কিন্তু একবারে চোখের সামনে যে ঘটনাগুলো দেখেছে, সেই জিনিসটা কিন্তু রাতারাতি পাল্টে দেওয়া এটা সম্ভব না। এটা ভারত সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। ভারত সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেই কিনা, যে বাংলাদেশের সাথে একটা প্রতিবেশী সুলভ আচরণ, ন্যায্যতা, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা সম্পর্ক যে মেনটেন করা দরকার, সেই অনুসূচনা বোধও ভারতের হয়েছে কিনা, এই জিনিসটা বাংলাদেশের মানুষ এখনো কিন্তু মনে করছে না। এখনো মনে করছে না। কি কারণে মনে করছে না? দেখেন, একবারে সম্প্রতি এই আগস্ট মাসের 5 তারিখে এদেশে মানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামি তার দেশে ইন্ডিয়াতে একবারে
সাংবাদিক সম্মেলন করেছে। তারা বলছে এটা তাদের মানে সরকারি বিষয় না, তাদের প্রাইভেট বিষয়। তাই প্রাইভেট বিষয়ে তো মানে বাংলাদেশে যখন একজন আদালতে একজন আইনজীবী কার্লাইলকে যখন আসতে দেওয়া হলো না, তখন উনি কিন্তু সংবাদ সম্মেলন ইন্ডিয়াতে করতে গিয়েছিলেন, পারমিশন নিয়ে উনি নামতে পারেন নাই, ওনাকে কিন্তু নামতে দেওয়া হয় না, সংবাদ সম্মেলন করতে দেওয়া হয় নাই। তাহলে একদিকে আপনি আমাদের যারা ফ্যাসিস্ট, যাদের জন্য আমরা জীবন দিলাম, হাজার হাজার মানুষ আহত হলো, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেল, ব্যাংক লুটপাট করলো, এই যে একটা চক্রকে এই প্রতিবেশীরা কি করে রেখেছে, মানে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে। এবং সর্বশেষ ইনকিলাব মঞ্চের উসমান হাদির যে শরীফ উসমান বিন হাদির যে খুনিদেরকে সেখানে কি করা হয়েছে, আশ্রয় প্রশ্রয় দিয়ে সেখানে রেখে দেওয়া হয়েছে। অনেকগুলো বিষয় নিয়ে ইন্ডিয়া তার অবস্থান বাংলাদেশের জনগণের কাছে এখনো কি করতে পারে নাই, ক্লিয়ার করতে পারে নাই। এর ভিতর দিয়ে দীনেশ ত্রিবেদী যিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করার পরে কিন্তু এদেশে তিনি তেমন কোনো কিছু ব্রিফ করেন নাই জনগণকে। আবার বিএনপির পক্ষ থেকেও জনগণের কাছে খোলাসা করে কোনো কিছু বলা হয় নাই যে এই বিষয়গুলো আমাদের আলাপ আলোচনা হচ্ছে এবং এই কারণে। আর আজকে যে আপনি টপিকটা করেছেন, এই টপিকটার মানে সূত্র কিন্তু ইন্ডিয়ান গণমাধ্যম। ইন্ডিয়ান গণমাধ্যম থেকে আমাদের গণমাধ্যমগুলো কি করছে যে এই ইয়েটা করছে। বাংলাদেশে এখনো বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিএনপির দল হিসেবে এরকম কোনো মানে তথ্য আমরা মনে হয় পাইনি, আপনারা পেয়েছেন কিনা জানি না। তো এই অবস্থায় এসে একটা মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। আবার মাসুদ কামাল ভাই গল্পচ্ছরও বলতেছিলেন আগে যে না আমি নিশ্চিত যে এটা যাবেন এবং হবে। হ্যাঁ, হতে পারে, এই জাতীয় জিনিস হতেই পারে, কারণ রর প্রধানও এসেছিলেন, হয়তো বা কোনো না কোনো ক্ষেত্রে এখানে কোনো মানে স্ট্র্যাটেজিগতভাবে ওনারা সব কিছু এখন ক্লোজ না করে আলাপ আলোচনার ভিত্তিতে যদি পজিটিভ ফলাফল বাংলাদেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী আনতে পারেন, সেই পর্যন্ত অপেক্ষা করার জন্য হয়তো বা এটাকে কি করে রেখেছেন। তা আমি মনে করি প্রতিবেশী পরিবর্তন করা যায় না, আমি সবার সাথেই একমত। এই প্রতিবেশীদের সাথে বাংলাদেশের মাটি পরিবর্তন করা যায় না, কিন্তু প্রতিবেশীর স্বভাব পরিবর্তনে বাধ্য করা যায়। কারণ প্রতিবেশী মানে যে কাজগুলো করেছে, দেখেন এই স্বভাব পরিবর্তনের জন্য ম্যাডাম জিয়া কিন্তু অনেক বড় রিস্ক নিয়েছেন। ভারতের রাষ্ট্রপতি তৎকালীন প্রণব মুখার্জির সফরের সময় যে হরতাল ডেকেছিল বিরোধী দলগুলো, সেই হরতালে যখন হোটেলে ওনার সাথে সাক্ষাৎ ছিল, ম্যাডাম জিয়া কিন্তু সে সাক্ষাৎ কি করেছিলেন, বাতিল করেছিলেন। তার মানে হচ্ছে এই জায়গায় আমাদের কিন্তু ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের জনগণের মান এবং সম্মানকে কিন্তু রক্ষা করেছিলেন। আর বাংলাদেশ এখন কিন্তু শুধু ইন্ডিয়ার দিকে চেয়ে নেই, ইন্ডিয়া তো দীর্ঘদিন ধরে আমাদের মানে দিক থেকে মুখ ফেরাই নিয়েছে। এই দীর্ঘ শেখ হাসিনা মানে 2 বছরের বেশি সময় হয়েছে আমাদের ভিসা দেয় না, আমাদের অনেক কিছু দেয় না। তো তারপরেও তো বাংলাদেশ চলছে, বাংলাদেশ তো থেমে নেই, একটা দেশ কখনো থেমে থাকবে না। আমরা মনে করি যে প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের মান সম্মান ইজ্জত পালস সবকিছু হিসাব করে সফর নির্ণয় করবেন। না হলে এই সফর যদি তার জনপ্রিয়তার ক্ষেত্রে এবং দল হিসেবে বিএনপিকে চ্যালেঞ্জে ফেলে দেয়, তাহলে এই সফর বিএনপির জন্য বুমেরাং হবে। জি, মাসুদ কামাল ভাই, শেখ হাসিনার প্রত্যাপনের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমানকে ভারতে যেতে মানে তারেক রহমান ভারতে যেতে পারবেন না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এটি বলেছেন। শেখ হাসিনার প্রত্যাপনের সাথে ভারত সফরের সম্পর্কটা আসলে কি? দেখেন, এখানে নাহিদ ইসলাম যেটা বলেছেন, উনি এনসিপির প্রধান, উনি ওনার মতো কি বলেছেন, এটা ওনার পলিটিক্স, এটা নিয়ে আমি মানে সিরিয়াসলি নিচ্ছি না। বাট মূল ঘটনা হলো যে এটার সঙ্গে ওটার সম্পর্ক কি? সম্পর্ক নাই, আবার আছে। সম্পর্ক নাই, আবার আছে। মানে আমার ওই ভদ্র মহিলাকে যদি কখনোই ওনারা ফেরত না পাঠান, মানে এটা হলো কি প্রত্যার্পণ, যদি প্রত্যার্পণ না করেন তাহলে কি আমার ভারতের সঙ্গে সম্পর্ক রাখবো না? ওই মহিলা কি এক নাম্বার ইস্যু হতে পারে? আমি মনে করি না। ওনাকে যদি ফেরত না দেয় আমাদের কি লস হবে? শেখ হাসিনাকে যদি ওরা কখনোই ফেরত না দেয়, আমাদের লসটা কি এটা বলেন তো আপনি আমারে? কোনো লস নাই। একজন ভদ্র মহিলার খাওয়া খরচ বেঁচে গেল, ওরা খাওয়াবে দাওয়াবে রাখবে, আমাদের সমস্যাটা কি? এখন এগুলি কোনো বিষয় না। কিন্তু ইস্যুটা হলো কি এখানে জানেন, আমরা যে আবার বলা সম্পর্ক আছেটা কোথায়? আমরা এর মাধ্যমে ওনাদের মানসিকতাটা উপলব্ধি করতে পারি। আমরা তো ওনাদের সঙ্গে বাণিজ্য করতে হবে, আমরা করবো, ওনারাও করবে। ওনাদেরও বিক্রির জন্য জায়গা বাজার লাগবে, আমাদেরও কেনার জন্য জায়গা লাগবে। আমরা একই পেঁয়াজ
ভারত থেকে কিনলে আমার লাভ, কারণ এখানে পরিবহন খরচ কম। আমরা তেল ভারত থেকে আমার পাইপলাইনের মাধ্যমে আনতে পারি, পরিবহন খরচ কমে যায়। কাজে এটা আমাদেরও লাভ, আমাদের কোনো সমস্যা নাই তো। আমরা উচিত পয়সায় খামু গোয়াল নিয়ে আমার কিসের সঙ্গে একটা কথা আছে না, এরকম টাকা দিয়ে কিনে নিয়ে আসবো, খাবো, প্রবলেম তো নাই কোনো। কিন্তু প্রশ্নটা হলো, যদি আমার কাছে বিকল্প থাকে তাহলে আমি যাবো না, কারণ উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমাদের একটা প্রাপ্য জিনিস উনি আমাদেরকে দিচ্ছে না। যেমন ধরেন শেখ হাসিনার ব্যাপারে যেমন তেমন আছে, হাদির যে অভিযুক্ত ব্যক্তি, তাকে আপনি দিবেন না, বলবেন যে না এগুলো আইন কানুন আছে, অমুক আছে তমুক আছে, সবই আছে। যদি আপনি আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চান, হাদির খুনিকে তো আপনি কালকে পাঠাতে পারেন।